বিএনপি যে অভিযোগ করেছে এটা নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। বিএনপি তো আলোচনায় ছিল, তারপরে এখন ওরা বলছেন যে যেসব ব্যাপারে আলোচনা হয় নাই বা আলোচনার অনেক কিছু বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আর আমি যদি আমার আইনি দৃষ্টি থেকে বলি, মানে যে গণভোটের কথা বলা হচ্ছে, দুনিয়ার সব দেশে রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। এখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। সংসদ বসলে 270 দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে, অথবা আপনি এটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। আপনি সংসদকে একটা জিনিস পক্ষে বা বিপক্ষে বলতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য করলে সংসদ আর সার্বভৌম থাকে না। আর তৃতীয় আরও যে গুরুতর প্রশ্ন উঠছে যে প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক। এখন এইগুলি পাস শুধু সংসদ পাসও করে, আমাদের কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তবে এইটা নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব এখন এই ক্ষেত্রে গণভোট নিয়ে গণভোট একসময় আয়োজন করা যাবে, কিন্তু আগে গণভোট পরের সংসদ এটা হয় না। অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি, তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না, তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাশ করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করবো, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা।